আজকের আলোচনার বিষয়বস্তু মানে বলতে গেলে বেশ চমকপ্রদ। হ্যাঁ, একদমই তাই। আমরা আমাদের চারপাশে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটি প্রচলিত চিন্তাধারাকে আজ সম্পূর্ণ নতুন একটি লেন্স দিয়ে দেখব। ইসলামী ধর্মতত্ত্বে একটি অত্যন্ত জনপ্রিয় বিশ্বাস রয়েছে, মানে রমজান মাস শুরু হলেই শয়তানকে শিকলবন্দি করা হয়। রাইট। বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষ এই ধারণাটা লালন করে আসছেন। ঠিক, কিন্তু আমাদের আজকের লক্ষ্য হচ্ছে এই প্রাচীন বিশ্বাসটিকে আধুনিক মহাকাশ বিজ্ঞান, পদার্থবিদ্যা এবং একদম নিরেট সমাজতাত্ত্বিক বাস্তবতার আলোকে যাচাই করে দেখা, লজিক আর ডেটা দিয়ে মিলিয়ে দেখব আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে। আর আজকের এই চমৎকার বিশ্লেষণটি করার জন্য আমাদের মূল উৎস হিসেবে কাজ করছে সংশয়-চিন্তার মুক্তির আন্দোলন নামক ওয়েবসাইটে প্রকাশিত আসিফ মহিউদ্দিনের একটি গবেষণামূলক প্রবন্ধ। প্রবন্ধটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে। একদম। আমাদের আজকের আলোচনার মিশনটি খুব সোজা। এই যে ধর্মতাত্ত্বিক দাবিগুলো, এগুলো আমাদের পৃথিবীর ভৌগোলিক বাস্তবতা এবং চারপাশের বাস্তব অপরাধ পরিসংখ্যানের সাথে ঠিক কতটা খাপ খায় তা কোনো ধরনের আবেগ ছাড়াই বিশ্লেষণ করা। আর ঠিক এই জায়গাটাতেই একটা খুব জরুরি কথা শুরুতে পরিষ্কার করে নেওয়া ভালো। আজকের এই বিশ্লেষণে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মগোষ্ঠী বা মতাদর্শের পক্ষ বা বিপক্ষ নিচ্ছি না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। উৎস উপাদানে বেশ কিছু রাজনৈতিক এবং ধর্মীয় সংবেদনশীল বিষয় উঠে এসছে। সেগুলোকে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধু একটি তথ্যভিত্তিক আলোচনার খাতিরেই তুলে ধরছি। এক্স্যাক্টলি। আলোচনার উদ্দেশ্য কাউকে আঘাত করা বা কোনো বিশ্বাসকে অন্ধভাবে সমর্থন বা খণ্ডন করা নয়, বরং মূল প্রবন্ধের দাবিগুলো এবং সেখানে যে বৈজ্ঞানিক ও পরিসংখ্যানগত ডেটা দেওয়া আছে সেগুলো বস্তুনিষ্ঠভাবে সামনে তুলে ধরাই আমাদের একমাত্র কাজ। তথ্যের খাতিরে তথ্য বিশ্লেষণ, এর বাইরে এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা শুধু দেখব ডেটা কি বলছে আর লজিক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। তো চলুন বিষয়টা একটু খুলে বলি। আলোচনার শুরুতেই যদি আমরা ধর্মতাত্ত্বিক উৎসের দিকে তাকাই, তাহলে দেখতে পাব সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থে এই বিষয়টির স্পষ্ট উল্লেখ রয়েছে। রেফারেন্সগুলো খুব সুনির্দিষ্ট। হ্যাঁ, সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস অনুযায়ী বিশ্বাস করা হয় যে রমজান মাস শুরু হলে স্বর্গের দরজাগুলো খুলে দেয়া হয়, নরকের দরজা বন্ধ করে দেয়া হয় আর শয়তানদেরকে শিকলে বাঁধা হয়। বিশ্বাসীদের জন্য এটি আত্মশুদ্ধির একটি বড় অনুপ্রেরণা, তা তো বটেই। কিন্তু সমস্যাটি তৈরি হয় যখন আমরা এই দাবিটিকে পৃথিবীর আহ্নিক গতি, টাইম জোন এবং আধুনিক ভূগোলের বাস্তবতার সাথে মেলাতে যাই। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল পৃথিবীর নিজস্ব ঘূর্ণন ব্যবস্থা এবং মহাজাগতিক নিয়মের সাথে এই সর্বজনীন বন্দিদশার ধারণার একটা বিশাল সংঘর্ষিকতা রয়েছে। বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। আমরা সবাই জানি পৃথিবী একটি গোলাকার গ্রহ, যা নিজের অক্ষের ওপর প্রতি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার পূর্ণ আবর্তন করে। এই ঘূর্ণনের কারণেই পৃথিবীতে দিন এবং রাত হয়। রাইট। আর এই বিশাল পৃথিবীতে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়ের ভিন্নতার কারণে বিশ্বব্যাপী 24টি প্রধান টাইম জোন বা সময় অঞ্চল তৈরি হয়েছে। গ্রিনউইচ মিন টাইম বা কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইমের সাপেক্ষে এই জোনগুলো নির্ধারিত। এখন ভাবুন তো, পুরো পৃথিবীতে তো আর একসাথে সূর্যাস্ত হয় না, তাই না? ঠিক। আর এখানেই তো সবচেয়ে বড় যৌক্তিক প্রশ্নটি সামনে চলে আসে। রমজান মাসের শুরু সম্পূর্ণরূপে চন্দ্র দর্শনের উপর নির্ভরশীল। হ্যাঁ, চাঁদ দেখার উপর ভিত্তি করেই সব হয়। আর ভৌগোলিক অবস্থান ও টাইম জোনের কারণে বিশ্বের সব জায়গায় চাঁদ একই দিনে একই সময়ে দেখা যায় না। মূল প্রবন্ধের একটি চমৎকার উদাহরণ যদি আমরা নিই, ধরুন 2026 সালের এই রমজানের কথাই ধরা যাক। আচ্ছা। তো বাংলাদেশ বা ইন্ডোনেশিয়ার মতো দেশগুলোতে, যেগুলো UTC+6 টাইম জোনে অবস্থিত, সেখানে রমজান শুরু হয়েছে 19 ফেব্রুয়ারি, ঠিক একদিন পর। আবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সময়ের পার্থক্য তো আরও অনেক বেশি, প্রায় 8 ঘন্টার মতো। এখন আলবার্ট আইনস্টাইনের তত্ত্বে যদি আমরা একটু উকি দিই, বিশেষ করে তার সমকালীনতার অভাব বা ল্যাক অফ সাইমালট্যানিটি নীতির দিকে, তাহলে বিষয়টা আরও অনেক পরিষ্কার হয়ে যায়। ল্যাক অফ সাইমালট্যানিটি, এটা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। পদার্থবিজ্ঞানের এই নীতি অনুসারে মহাবিশ্বের সব স্থানে কোনো একটি ঘটনা একই মুহূর্তে ঘটা অসম্ভব। সময় হল স্থান ও গতির ওপর নির্ভরশীল। এটি পরম বা ফিক্সড কিছু নয়। একটা নির্দিষ্ট মাস্টার ঘড়ি নেই কোথাও? একদমই তাই। বিষয়টাকে একটা গ্লোবাল লাইভ স্ট্রিমের মতো করে চিন্তা করা যেতে পারে।
ঢাকায় বসে যখন কেউ রাতের বেলা একটা লাইভ ম্যাচ দেখছেন, নিউ ইয়র্কে তখন ভর দুপুর। মহাবিশ্বের নিজস্ব কোনো কেন্দ্রীয় ঘড়ি নেই। তার মানে শয়তানকে বন্দি করার প্রক্রিয়াটি কি তাহলে মানুষের তৈরি করা টাইম জোন মেনে চলে? এটাই তো প্রশ্ন। সৌদি আরবে যখন রমজান শুরু হচ্ছে, তখন সেখানে যদি শয়তান বন্দি হয়ে যায়, যুক্তরাষ্ট্রে তো তখনও শাবান মাস চলছে, তাহলে কি শয়তান আমেরিকায় তখনও মুক্ত? হ্যাঁ, ভাবনার বিষয়। একই সত্তা একই সময়ে পৃথিবীর এক প্রান্তে শিকলবন্দি, আবার অন্য প্রান্তে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এটি তো পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়ম এবং সাধারণ যুক্তিবোধ উভয়ের সাথে তীব্রভাবে সাংঘর্ষিক। মজার ব্যাপার হচ্ছে, যদি শয়তান আমেরিকার টাইম জোনে মুক্ত থাকে, তবে সে তো চাইলেই তখন সৌদি আরবে বর্ডার ক্রস করে চলে যেতে পারে, কারণ তার তো আর পাসপোর্ট বা ভিসার দরকার নেই। একদম। অতিপ্রাকৃত কোনো ঘটনা যদি মানুষের তৈরি করা টাইম জোন এবং পৃথিবীর আপেক্ষিক সময়ের উপর নির্ভর করে, তবে সেটি তার সর্বজনীন বা ইউনিভার্সাল চরিত্রটাই হারিয়ে ফেলে। মহাবিশ্বের এই বিশাল নিয়মের কাছে পৃথিবীর সময় তো কেবলই একটি নির্দিষ্ট অবস্থানের সাপেক্ষে আপেক্ষিক বিষয় মাত্র। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আমরা তো এতক্ষণ শুধু টাইম জোনের কথা বললাম, কিন্তু আমরা যদি মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীর মেরু অঞ্চলগুলোর দিকে তাকাই, হ্যাঁ, পোলার রিজিয়নের বিষয়টা ঠিক, তাহলে এই ভৌগোলিক সীমাবদ্ধতা বা লজিক্যাল গ্যাপটা আরও প্রকট রূপ ধারণ করে। পৃথিবীর অক্ষীয় কোণ প্রায় 23.5 ডিগ্রি হেলে থাকার কারণে উত্তর এবং দক্ষিণ মেরুতে সূর্যোদয় এবং সূর্যাস্তের আমাদের পরিচিত 24 ঘন্টার চক্রটি একেবারেই কাজ করে না। একদম আলাদা একটা পরিবেশ সেখানে। হ্যাঁ, সেখানে গ্রীষ্মকালে একটানা 6 মাস দিন থাকে এবং শীতকালে একটানা 6 মাস রাত থাকে। এই ভৌগোলিক বাস্তবতায় চান্দ্রমাস বা প্রচলিত দিনরাতের হিসাব পুরোপুরি অকার্যকর। যেখানে একটি মাস বা 24 ঘন্টা দিনরাতের স্বাভাবিক হিসাবই করা যাচ্ছে না, সেখানে শয়তানকে শিকলবন্দি করার সময়সীমা কিভাবে নির্ধারিত হবে? কেউ হয়তো বলতে পারেন মেরু অঞ্চলে বসবাসকারীরা মক্কার সময় অনুসরণ করে রমজান পালন করতে পারেন। কিন্তু সেটি তো সম্পূর্ণ কৃত্রিম একটি নিয়ম হয়ে দাঁড়ালো। প্রকৃতির স্বতঃস্ফূর্ত নিয়ম বা মহাজাগতিক ক্যালেন্ডার তো আর থাকলো না। এই বিষয়টা নিয়ে একটু গভীরে চিন্তা করলে বোঝা যায় যে প্রাচীনকালের মানুষের কাছে মেরু অঞ্চলের এই ভৌগোলিক বাস্তবতা বা পৃথিবীর পূর্ণাঙ্গ গোলকীয় প্রকৃতির বৈজ্ঞানিক জ্ঞান হয়তো সেভাবে ছিল না। তা তো বটেই। তাদের জগৎটা ছিল মূলত মধ্যপ্রাচ্যের ওই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলটুকুর মধ্যেই সীমাবদ্ধ। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এই বিশ্বাসটি মূলত একটি অ্যানথ্রোপোসেন্ট্রিক বায়াস বা মানবকেন্দ্রিক অহংকারের ফসল। অ্যানথ্রোপোসেন্ট্রিক বায়াস? হ্যাঁ, মনে করা হয় যেন পুরো মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর কেন্দ্র হচ্ছে ওই নির্দিষ্ট মরু অঞ্চলটি। কিন্তু বাস্তবতায় মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সির মধ্যে পৃথিবী একটি ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মগুলো সম্পূর্ণ ধ্রুব এবং তা মানুষের তৈরি কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক ক্যালেন্ডার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আর বিজ্ঞানের দৃষ্টিতে যদি আমরা শিকলে বাঁধার বিষয়টিকে আক্ষরিক অর্থে নিই, তবে শিকলে বাঁধতে হলে তো একটি ভৌত কাঠামো বা ফিজিক্যাল স্ট্রাকচারের প্রয়োজন। অবশ্যই। যার শরীর নেই, ভর নেই, তাকে তো কোনো ফিজিক্যাল শিকল দিয়ে আটকে রাখা সম্ভব নয়। আধুনিক বিজ্ঞানও ঠিক এই কথাটাই বলে। ইউরোপের সার্ন বা লার্জ হ্যাড্রন কোলাইডারের মতো অত্যাধুনিক এবং উচ্চ শক্তির কণা পদার্থবিজ্ঞান গবেষণাগারে মহাবিশ্বের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা, এমনকি ডার্ক ম্যাটার নিয়েও প্রতিনিয়ত গবেষণা হচ্ছে। কিন্তু সেখানে এমন কোনো অতিপ্রাকৃত বা অদৃশ্য শক্তির অস্তিত্ব আজ পর্যন্ত মেলেনি, যাকে আক্ষরিক অর্থে শিকল দিয়ে বাঁধা সম্ভব। তাহলে অপরাধের উৎসটা আসলে কোথায়? বিজ্ঞান কি বলছে এ বিষয়ে? আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করে যে মানুষের অপরাধ প্রবণতা বা মন্দের দিকে ঝুঁকে পড়াটা কোনো অদৃশ্য শক্তির কানের কাছে ফিসফিসানির ফল নয়। আচ্ছা। এটি মূলত মানুষের মস্তিষ্কের স্নায়বিক কার্যকলাপের ফলাফল। আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা, যা মূলত ভয় আবেগ এবং আগ্রাসন নিয়ন্ত্রণ করে, এবং প্রিফ্রন্টাল কর্টেক্স, যা যুক্তি, বিচার বিবেচনা এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে যুক্ত। রাইট। যখন কোনো মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করে না বা পারিপার্শ্বিক চাপে অ্যামিগডালা বেশি সক্রিয় হয়ে ওঠে, তখনই মানুষ অপরাধের দিকে পা বাড়ায়। এখানে কোনো অদৃশ্য শয়তানের প্ররোচনা খোঁজার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তো
এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? যদি ইসলামী ধর্মতত্ত্বের দাবি অনুযায়ী শয়তান মন্দের মূল উৎস হয়ে থাকে এবং রমজান মাসে সে শিকড়বন্দী থাকে, তবে যুক্তিগতভাবে এই পবিত্র মাসে তো মানব সমাজে অপরাধ, অনৈতিকতা এবং মন্দ কাজ একেবারে শূন্যের কোঠায় নেমে আসার কথা। হ্যাঁ, থিওরি তো সেটাই বলছে। কিন্তু বাস্তব ডেটা বা পরিসংখ্যান আমাদের কি বলছে? চলুন একটু ডেটার দিকে তাকাই। আমরা যদি সমাজতাত্ত্বিক উপাত্তের দিকে নজর দিই, তাহলে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এবং বেশ হতাশাজনক। মূল প্রবন্ধে 2025 সালের বাংলাদেশ পুলিশের একটি বিশদ ডেটা বিশ্লেষণ করা হয়েছে। তো 16.48% বৃদ্ধি পেয়েছে। সর্বমোট 13,410টি অপরাধের কেস রেকর্ড করা হয়েছে ওই সময়। দাঁড়ান, একটু সময় দিন। অপরাধ কমার বদলে 16%-এরও বেশি বেড়েছে। এই ডেটাটা তো প্রচলিত বিশ্বাসের পুরো ভিতটাই নাড়িয়ে দেয়। পরিসংখ্যানের এই দিকটাই সবচেয়ে বড় ধাক্কাটা দেয়। বছরের প্রথম 11 মাসের হিসাব যদি আমরা দেখি, মোট 1,68,505টি অপরাধ সংগঠিত হয়েছে। বিশাল সংখ্যা। এর মধ্যে 3,509টি ছিল খুনের ঘটনা। একটু হিসাব করলেই দেখা যায় গড়ে প্রতিদিন প্রায় 11টি করে খুন হয়েছে। প্রতিদিন 11টি খুন, ভাবুন তো বিষয়টা। এবং এই পরিসংখ্যান বলছে যে রমজান মাসেও, যা 2025 সালের মার্চ মাসে ছিল, এই অপরাধের ধারা তো থামেইনি, কোথাও কোথাও বরং তীব্র আকার ধারণ করেছে। হ্যাঁ, ডেটা সেটাই প্রমাণ করে। ডেটা বলছে চুরির ঘটনা 12% বেড়ে 9,672টি হয়েছে, ডাকাতি বেড়েছে 37%, আর অপহরণের মতো ভয়ঙ্কর অপরাধ বেড়েছে 71%। শয়তান যদি বন্দিই থাকে, তবে এই অপরাধগুলো কারা করছে? অদৃশ্য কোনো শক্তি তো আর এসে ব্যাংক ডাকাতি বা অপহরণ করে মুক্তিপণ দাবি করছে না। একদমই না। শুধু তাই নয়, রমজান কেন্দ্রিক কিছু সুনির্দিষ্ট অপরাধের উল্লঙ্ঘন এই সময় সবচেয়ে বেশি চোখে পড়ে, যা প্রমাণ করে অপরাধের মোটিভেশনটা কতটা অর্থনৈতিক। আচ্ছা। বাংলাদেশ ফুড সেফটি অথরিটি বা BFSA এর 2024-25 অর্থবছরের একটি রিপোর্ট প্রবন্ধে উল্লেখ করা হয়েছে। তারা 1,713টি খাদ্যপণ্যের স্যাম্পল পরীক্ষা করেছিল। এর মধ্যে দেখা যায় শতকরা 33.3% খাদ্যে ভেজাল বা দূষণ ছিল। এই ব্যাপারটা সবচেয়ে হাস্যকর বলা যায়। যে মাসে মানুষ আত্মশুদ্ধির জন্য রোজা রাখছে, সেই মাসেই জুস, খেজুর, সেমাই, সরিষার তেল থেকে শুরু করে মানুষের নিত্যদিনের ইফতারের আইটেমগুলোতে বিষাক্ত রাসায়নিক মেশানো হচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তবতা। এটি তো সম্পূর্ণ পরিকল্পিত একটি অর্থনৈতিক অপরাধ। অতি প্রাকৃত কোনো সত্তা এসে তো চুপিসারে মানুষের খাবারে ভেজাল মিশিয়ে দিয়ে যাচ্ছে না। মানুষের নিজেদের অর্থনৈতিক লোভ আর অতি মুনাফার আশাই এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। এর পাশাপাশি ঈদ কেনাকাটার যে ভিড়, সেই সুযোগটাকে কাজে লাগায় মলম পার্টি বা যাদের ক্লোরোফর্ম গ্যাং বলা হয়। কেনাকাটার ভিড়ে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা রমজান মাসেই সবচেয়ে প্রকট আকার ধারণ করে। পরিবহন খাতে চাঁদাবাজির ব্যাপারটাও তো আছে। হ্যাঁ, পরিবহন খাতে চাঁদাবাজি বা এক্সটর্শন এই সময় এমন পর্যায়ে পৌঁছায় যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকে। এই যে সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে আমরা দেখছি অপরাধ কমছে না, বরং রূপ বদলাচ্ছে, প্যাশন ক্রাইম থেকে ইকোনমিক ক্রাইমে শিফট হচ্ছে, এটি প্রচলিত ধারণাকে লজিকের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়। প্রবন্ধটিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতি আলোকপাত করা হয়েছে। রমজানে কিছু নির্দিষ্ট অপরাধ তো কমেই না, উল্টো আরেক ধরনের নতুন অপরাধ প্রকট হয়ে ওঠে, যাকে আমরা মরাল পুলিশিং বা নৈতিক পুলিশিং বলতে পারি। মোরাল পুলিশিং। পবিত্রতা রক্ষার নামে যখন সাধারণ মানুষের উপর জোর জবরদস্তি করা হয়, তখন সেটিও এক প্রকার মারাত্মক সামাজিক অপরাধে পরিণত হয়। মোরাল পুলিশিংয়ের এই দিকটি সমাজে এক ধরনের ভীতির সঞ্চার করে। প্রবন্ধটিতে বেশ কিছু নির্দিষ্ট ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। যেমন 2017 সালের একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ঢাকার কল্যাণপুরের দিনের বেলায় খোলা থাকা খাবারের দোকানে হামলা চালানো হয়। শুধু হামলা করেই তারা ক্ষান্ত হয়নি, খাবারে বালি এবং প্রস্রাব ছিটিয়ে দেওয়া হয়েছিল যাতে কেউ সেই খাবার খেতে না পারে। খাবার নষ্ট করা, তাও আবার প্রস্রাব ছিটিয়ে। যারা নিজেদের পবিত্র বলে দাবি করছে, তাদের কাজের ধরনটা দেখুন। এগুলো তো কোনোভাবে আধ্যাত্মিক বা মানবিক কাজ হতে পারে না। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সিলেটের কোর্ট ক্যান্টিনেও অনুরূপ হামলায় 7 জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। আধুনিক সময়েও এই প্রবণতা অব্যাহত রয়েছে। ডেটা কি বলছে?
ডেটা বলছে 2025 সালের মার্চ মাসে অর্থাৎ রমজান চলাকালীন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আস্ক জোরপূর্বক খাবারের দোকান বন্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। আচ্ছা। বিভিন্ন ফেসবুক গ্রুপের উস্কানিতে কিছু মানুষ র্যালি করে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে দিনের বেলায় দোকান বন্ধ করতে বাধ্য করেছিল। আবার এই তো 2026 সালের শুরুতে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের রেস্টুরেন্ট ভাঙচুরের মতো চরম অসহিষ্ণু ঘটনাও ঘটেছে। এই ঘটনাগুলোর সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু সমাজের সুবিধাভোগী শ্রেণী নয়, খেটে খাওয়া সাধারণ মানুষ, ভাসমান রেস্টুরেন্ট মালিক, চা রুটির দোকানদার বা দৈনিক মজুরির ভিত্তিতে যারা কাজ করেন, তাদের জীবনযাত্রায় এই মোরাল পুলিশিংয়ের কারণে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। একদম ঠিক বলেছেন। এই আচরণগুলো কি সত্যি পবিত্রতা রক্ষা, নাকি এটি অন্ধবিশ্বাসী মানসিকতা থেকে উদ্ভূত এক ধরনের অসহিষ্ণুতা? অন্যকে জোর করে নিজের বিশ্বাস মানতে বাধ্য করা বা পেটে লাথি মারাটা তো কোনোভাবেই ধর্মের বা আত্মশুদ্ধির অংশ হতে পারে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। বৈজ্ঞানিক এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে সমাজে অপরাধ বাড়ার পেছনে অতিপ্রাকৃত বা অদৃশ্য কোনো শক্তির হাত একেবারেই নেই। অপরাধের প্রকৃত কারণগুলো আমাদের সমাজ এবং অর্থনীতির গভীরেই প্রথিত। রাইট, ইকোনমিক ফ্যাক্টরগুলো এখানে বিশাল ভূমিকা রাখে। হ্যাঁ, আমরা যদি বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক ডেটার দিকে তাকাই, দেখব দারিদ্র্যের হার 20% ওপরে, আয়ের চরম অসমতা বিরাজমান, যেখানে সমাজের শীর্ষ 10% মানুষের হাতে 40% আয় কুক্ষিগত হয়ে আছে। তার মানে একটি বিশাল জনগোষ্ঠী বেঁচে থাকার ন্যূনতম সুযোগটুকু থেকেও বঞ্চিত। ঠিক তাই। এর সাথে যুক্ত হয়েছে 39.88% যুব বেকারত্ব। সবচেয়ে ভয়াবহ তথ্যটি হল 2024-25 সালে বিভিন্ন ফ্যাক্টরি ক্লোজার এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে প্রায় 1 মিলিয়ন বা 10 লাখ মানুষের চাকরি হারানোর ঘটনা ঘটেছে। 10 লাখ মানুষ? হ্যাঁ, যখন একজন মানুষের পেটে ক্ষুধা থাকে, চাকরি থাকে না, তখন সে চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের মতো অপরাধ করতে বাধ্য হয়। এখানে শয়তান শিকলবন্দি কিনা তা দিয়ে বাস্তবতার কোনো পরিবর্তন হয় না। সারভাইভালের জন্য মানুষের বেপরোয়া হয়ে ওঠাই হল এই পরিসংখ্যানগুলোর পেছনের মূল কারণ। একদম। এই ডেটাগুলো জানা এবং অনুধাবন করা আমাদের সবার জন্য ভীষণ জরুরি। কেন জরুরি জানেন? কারণ সমাজের এই জ্বলন্ত সমস্যাগুলোকে যখন আমরা অদৃশ্য কোনো শয়তানের প্ররোচনা বলে চালিয়ে দিই, তখন আমরা মূলত মূল সমস্যাটিকেই অস্বীকার করি। হ্যাঁ, আমরা রুট কজটা ইগনোর করি। থেকে যায়। একটা সুস্থ, নিরাপদ এবং যুক্তিনির্ভর সমাজ যদি আমরা গড়তে চাই, তবে অতিপ্রাকৃত শক্তির ওপর দোষ না চাপিয়ে এই বাস্তব ফ্যাক্টগুলোর দিকে নজর দেওয়া অপরিহার্য। এই সমস্যাগুলোর সমাধান করতে হলে রাষ্ট্র এবং সমাজকে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচে যেতে হবে। যদি আমরা বিশ্বাস করেই বসে থাকি যে রমজান মাসে অপরাধ এমনিতেই কমে যাবে কারণ মন্দের উৎস বন্দী, তাহলে তো আমরা অপরাধ দমনের জন্য কোনো বাস্তব পদক্ষেপই নেব না। ঠিক, পরিসংখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অপরাধ মানুষের সচেতন সিদ্ধান্ত এবং আর্থসামাজিক পরিবেশের ওপর নির্ভরশীল, কোনো অদৃশ্য সত্তার উপস্থিতি বা অনুপস্থিতির উপর নয়। আজকের এই দীর্ঘ আলোচনার একেবারে শেষে চলে এসেছি আমরা দেখলাম কিভাবে পদার্থবিজ্ঞানের সময়াপেক্ষিকতার নীতি বা ল্যাক অফ সাইমালটেনিটি, মেরু অঞ্চলের বিরূপ ভৌগোলিক বাস্তবতা এবং আমাদের চারপাশের বাস্তব অপরাধ পরিসংখ্যান মিলে একটি প্রাচীন ধর্মতাত্ত্বিক বিশ্বাসকে জোরালোভাবে চ্যালেঞ্জ করে। চমৎকার একটা সামারি। তবে যাওয়ার আগে যারা এই আলোচনা শুনছেন তাদের নিজস্ব ভাবনার জন্য একটি নতুন এবং গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই, যা মূল প্রবন্ধে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, এই ধারণার পেছনের মনস্তত্ত্বটা যদি আমরা দেখি, তাহলে সমাজবিজ্ঞানের দারুণ কিছু বিষয় উঠে আসে। ধর্ম পালনের ক্ষেত্রে নিজেকে অন্যের চেয়ে বেশি ধার্মিক প্রমাণের যে এক ধরনের উদ্গ্র বাসনা মানুষের মধ্যে কাজ করে, সেটি কিভাবে সমাজে কাল্ট মেন্টালিটি বা কাল্ট মানসিকতা, গ্রুপ থিঙ্কিং এবং অথরিটি বায়াস তৈরি করে তা ভেবে দেখা প্রয়োজন। চমৎকার একটি পয়েন্ট। যখন আধ্যাত্মিকতা এবং আত্মশুদ্ধির নামে সমাজে উল্টো ঘৃণা, বিভেদ এবং সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়, অন্যের রুটি-রুজিতে আঘাত করা হয়, তখন কি সেই ধর্ম তার আদি ও মূল উদ্দেশ্য থেকে ছিটকে পড়ে যায় না? এটি কি তখন কেবলই অন্ধবিশ্বাসের একটি হাতিয়ার এবং অন্যদের ওপর আধিপত্য বিস্তারের একটি টুলে পরিণত হয় না?
এই প্রশ্নগুলোর মুখোমুখি হওয়াটা একটি পরিণত সমাজের জন্য খুব দরকার। ক্রিটিক্যাল থিঙ্কিং বা যৌক্তিক চিন্তাশক্তি ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। আমরা এই প্রশ্নগুলোর কোনো রেডিমেড উত্তর দিচ্ছি না, বরং এটি আমাদের শ্রোতাদের নিজেদের যৌক্তিক বিশ্লেষণ এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রেখে যাচ্ছি। অন্ধবিশ্বাসের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হলে প্রথাগত ধারণাকে প্রশ্ন করতে শেখাটা ভীষণ জরুরি। আজকে সত্যি সমাজবিজ্ঞান এবং বাস্তবতার চমৎকার একটি লজিক্যাল জার্নির মধ্যে দিয়ে গেলাম আমরা। ডেটা এবং যুক্তির এই ত্রিমাত্রিক বিশ্লেষণ আমাদের চিন্তার জগৎকে আরও একটু প্রসারিত করল নিশ্চিতভাবেই। এই প্রসারিত চিন্তার ধারা অব্যাহত থাকুক। চারপাশের জগৎটাকে প্রশ্ন করতে শিখুন। ডেটা আর লজিক দিয়ে মিলিয়ে দেখুন। তথ্য এবং যুক্তির আলোকে আমাদের পরবর্তী গভীর বিশ্লেষণের জন্য অপেক্ষা থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয়কে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে ব্যবচ্ছেদ করার জন্য আমরা আবারও ফিরে আসব। চিন্তার মুক্তি ঘটুক, যুক্তির জয় হোক।